আজকে আমাদের বিষয় হচ্ছে মেকিং অফ দ্য কনস্টিটিউশন। ফার্স্ট যে বিষয়টা আমাদের আমরা যে ব্যাকগ্রাউন্ড অফ দ্য কনস্টিটিউশন পড়ছিলাম সেখানে আমরা জানি যে ভারতবর্ষের যে কনস্টিটিউশন এতদিন পর্যন্ত ছিল তা ব্রিটিশদের তৈরি, তবে ভারতীয়রা ফার্স্ট টাইম মতিলাল নেহেরুর নেতৃত্বে একটি কনস্টিটিউশন তৈরি করার চেষ্টা করে, যা নেহেরু রিপোর্ট নামে পরিচিত। এখানে ডোমিনিয়ন স্ট্যাটাসের কথা বলা হয়েছিল। ওকে, এটা হচ্ছে আলটিমেটলি নেহেরু রিপোর্ট, যেটা অল পার্টি কনফারেন্স ইত্যাদির পরে নেহেরু রিপোর্ট। সেটি তো ব্রিটিশ ইন্ডিয়াতে ছিল, কিন্তু ভারতীয়দের দাবি ছিল যে একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হবে এবং সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ভারতীয়দের দ্বারা হবে এবং তারাই কনস্টিটিউশন তৈরি করবে। মানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি মানে যে বডি কনস্টিটিউশন তৈরি করবে। ওকে, এতদিন পর্যন্ত যাওয়া হচ্ছিল ব্রিটিশ পার্লামেন্টে বা ব্রিটিশ সরকার দ্বারা। তো 34 সালে আমরা জানি যে এক ভদ্রলোক, তার নাম হচ্ছে এম এন রয়। এম এন রয় যিনি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া তৈরি করেছিলেন তাশকেন্দে 1920 সালে, এবং পরবর্তীকালে 1925 সালে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া কানপুরে নিয়ে এসেছিলেন, মানে অফিসিয়ালি ইন্ডিয়াতে। এবং যিনি 1944 সালে র্যাডিক্যাল পার্টি তৈরি করেছিলেন, সেই এম এন রায় প্রথম ইন্ডিভিজুয়াল হিসেবে এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কথা বলেছিলেন। অ্যাজ আ পলিটিক্যাল পার্টি প্রথম কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কথা যারা বলেন তারা হচ্ছে স্বরাজ্য দল, অর্থাৎ মতিলাল নেহরু যে রাজনৈতিক দলের অন্যতম হোতা ছিলেন, মতিলাল নেহরু, চিত্তরঞ্জন দাস, সেই রাজনৈতিক দল। এবং 1935 সালে কংগ্রেস অফিসিয়ালি এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কথা বলে, অর্থাৎ প্রথম ভারতীয় ব্যক্তি হিসেবে এম এন রয় পার্টি হিসেবে আমাদের স্বরাজ্য পার্টি, এবং কংগ্রেস 1935 সালে। আর 1940-এর যে আগস্ট অফার দিয়েছিলেন অর্থাৎ লিন লিথগো, সেখানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিকে মোটামুটি অ্যাকসেপ্ট করার কথা বা সেটা নিয়ে ভাবার কথা বলা হয়। তো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আমরা জানি যে যখন ক্যাবিনেট মিশন প্ল্যান এলো, ক্যাবিনেট মিশন চলে যাচ্ছে, তখন ঠিক হলো যে ভোট হবে। বিভিন্ন রাজ্যে প্রভিন্সিয়াল ভোটগুলো হলো, এবং সেই প্রভিন্সিয়াল যে ভোটগুলো মানে যে সরকার বা যে ভোট হয়েছিল, যার ফলে একটা ইন্টারিম গভর্নমেন্ট তৈরি হয়েছিল, সেখান থেকেই বিভিন্ন প্রভিন্স থেকে ব্রিটিশ ইন্ডিয়ার প্রভিন্স থেকে ডেলিগেট পাঠানো হলো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে। এবং সেই ডেলিগেটের সংখ্যা হচ্ছে টোটাল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির সম্পর্কে যেটা বলা হয়, দেখো এখানে কি বলছে। আচ্ছা, আজকের দিনে ধরো এটা রাজ্যসভা, লোকসভা এবং রাজ্যসভার সদস্য, বাট কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যখন ছিল তখন তো লোকসভা রাজ্যসভার ব্যাপার না, একটি মাত্র সভা। তো কি বলা হচ্ছে দেখো, আন্ডার দ্য ক্যাবিনেট মিশন প্ল্যান দেয়ার ওয়ার, এরকম কথা যে এখানে সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট সিস্টেম অফ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, এটা আমি ফার্দার যখন পড়াবো তখন বোঝাবো। আর এর ভোট হলো, ইলেকশন হলো, এবং আগস্ট 46-এ অ্যাসেম্বলি মানে তৈরি হলো নভেম্বর 46-এ। এবং তোমরা জানো যে অ্যাসেম্বলি ফার্স্ট বসছে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি 9th ডিসেম্বর 1946। তো কতজন মেম্বারের কথা ছিল? টোটাল 389 জন। তার মধ্যে বলা হচ্ছে যে 296 জন হচ্ছে ব্রিটিশ ইন্ডিয়ার, আর বাদ বাকি হচ্ছে প্রিন্সলি স্টেট গুলো, যারা নমিনেটেড হবে, মানে এগুলো ভোটের মাধ্যমে হবে না, নমিনেশনের মাধ্যমে আসবে। তো এখানে ব্রিটিশ ইন্ডিয়ার মধ্যে আবার ভাগ আছে, 292 জন হবে বিভিন্ন স্টেটের, আর 4 জন হবে যে চিফ কমিশনার স্টেট আছে, লাইক দ্য দিল্লি, আজমের, মারওয়ার, মানে রাজস্থানের দিকটা, কুর্গ আর ব্রিটিশ বালুচিস্তান, এই রিজিয়নটা। তো ভোট হওয়ার পরে যেটা হলো, দেখা গেল যে এই যে 296টা সিট যেখানে ভোট হওয়ার কথা, সেখানে কি দেখলাম আমরা? দেখছি যে ন্যাশনাল কংগ্রেস পাচ্ছে 208টা সিট, মুসলিম লীগ পাচ্ছে 73টা। প্রাথমিকভাবে ইন্টারিম গভর্নমেন্ট তৈরি হয়েছিল, তোমরা জানো যে যেখানে নেহেরু ভাইসরয়ের পরের পোস্টটা নিয়েছিলেন। তবে ব্রিটিশরা এবং গান্ধীজি পরবর্তীকালে ইনসিস্ট করে যে না, এই কংগ্রেসের এতে কিছু মুসলিম লীগের সদস্য নেওয়া হোক, না হলে এরা কাজ করতে দেবে না বা এটা ঠিক হচ্ছে না। তো তখন লিয়াকাত আলী খানকে তোমরা জানো যে প্রাথমিকভাবে নেওয়া হয়েছিল, কিন্তু লিয়াকাত আলী খান এবং আরো 2 জন ছিল, টোটাল 3 জন, তারা খুব একটা সুবিধে করতে দেয়নি, উল্টে কাজ করার বদলে কাজে ঝামেলা করতো বেশি। তো যাই হোক, এই চলতে থাকে একটা অচল অবস্থা। আমরা মাঝে অনেক ঘটনার পরম্পরা দেখি, মাউন্টব্যাটেন প্ল্যান ইত্যাদি ইত্যাদি। তো এই যে হচ্ছিল মাউন্টব্যাটেন প্ল্যান যখন হলো, দেখো পাকিস্তানের একটা নিজস্ব কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি হচ্ছে 3rd জুন, মানে যেদিন মাউন্টব্যাটেন প্ল্যান ঘোষণা হচ্ছে সেদিনই 3rd জুনে একটি পাকিস্তানের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরির ঘোষণা হচ্ছে যে চলো পাকিস্তানের জন্য আলাদা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হবে। নিউ ইলেকশনস ওয়ার হেল্ড ইন ফর দ্য ওয়েস্ট পাঞ্জাব অ্যান্ড ইস্ট বেঙ্গল, মানে
পাকিস্তানের যে পাঞ্জাব এবং আমাদের আজকের দিনে যে বাংলাদেশ এই অংশে নতুন করে ভোট টোট হয়েছে। ওকে, বাদ বাকি যা ছিল তা ঠিক আছে। আর 31শে অক্টোবর এখানে কি বলছে, রিঅ্যাসেম্বল উইথ 299 মেম্বার্স। ওকে, মানে যেটা 389 ছিল সেই মেম্বার সংখ্যা 299 করা হলো, যে ভারতবর্ষের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, কারণ একটা অংশ তো পাকিস্তানে চলে গেল। ওকে, তো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির বিভিন্ন সেশন বসে। সেশন গুলো কিরকম? সেশন গুলো হচ্ছে, আচ্ছা এই যে প্রিন্সলি এস্টেট গুলো ছিল এগুলোর গন্ডগোল ছিল, এরা প্রাথমিকভাবে যোগ দিতে চাইছিল না, পরে যোগ দেয় আর কি, ঠিক আছে, মানে এক এক করে ইনস্ট্রুমেন্ট বা সেশন সাইন করছে, পরে যোগ দিচ্ছে। তো সেশন ছিল এতগুলো সেশন, 11টা সেশন দেখছো টোটাল, এরপরে আরেকটা সেশন আছে 12টা। তো এই সেশন গুলো হচ্ছে এরকম, ফার্স্ট যে সেশন যেটা হচ্ছে 9 তারিখে শুরু হবে, যেদিন চিদানন্দ সিনহা তিনি প্রেসিডেন্ট হন 9 তারিখ, এবং এরই 11 তারিখে রাজেন্দ্র প্রসাদ হন। তো এটা হচ্ছে ফার্স্ট সেশন। এরকম করে কতগুলো সেশন হবে পরপর, এই সেশন গুলো আছে। সেশন মানে এখন যেমন পার্লামেন্টের গ্রীষ্মকালীন শীতকালীন সেশন বসে, এমন সেশন। ওকে, 11th সেশন দেখো 26শে নভেম্বর, এদিন কনস্টিটিউশনকে এনাক্ট করা হয়। আর তারপরে আরেকটা 24শে জানুয়ারি লাস্ট বসে, এটা হচ্ছে 24শে জানুয়ারি, যেদিন তোমরা জানো যে মোটামুটি সবাই সাইন করে মানে একদম কনস্টিটিউশনকে এনফোর্স করা হয় 26 তারিখ থেকে। তো টাইম লাইন আমরা একটু দেখে নেই। টাইম লাইন হচ্ছে 46-এর টাইম লাইন। কি বলছি, 46-এর টাইম লাইনে কি আছে? ফার্স্ট 9 তারিখ ফার্স্ট মিটিং হচ্ছে, প্রেসিডেন্ট চিদানন্দ সিনহা। ওকে, 211 জন মেম্বার ছিল। মুসলিম লীগ এটাকে বয়কট করেছিল, অর্থাৎ 296 থেকে 73 তো বয়কট করেছে, সেখানে 211 হবে না হিসেবে, মাঝখানে কিছু অন্য সদস্যও ছিল ইত্যাদি ব্যাপার। আর 11 তারিখে রাজেন্দ্র প্রসাদ অফিসিয়াল প্রেসিডেন্ট হচ্ছেন, অ্যাডভাইজার হচ্ছেন বিএন রাও, ভাইস প্রেসিডেন্ট হচ্ছে এইচসি মুখার্জি, আর ছিলেন ভিটি কৃষ্ণমাচারী। দুজন ভাইস প্রেসিডেন্ট ছিলেন, ভিটি কৃষ্ণমাচারী এবং এইচসি মুখার্জি। 13 তারিখে হচ্ছে আমাদের অবজেক্টিভ রেজলিউশন পেশ করছেন জওহরলাল নেহরু, যেটি পরবর্তীকালে আমাদের প্রিয়াম্বেল হবে, ঠিক আছে। ওকে, 47 সালের টাইম ফ্রেমটা এমন যে 22শে জানুয়ারিতে আমরা কি দেখছি, যে অবজেক্টিভ রেজলিউশনকে অ্যাডপ্ট করা হচ্ছে। 3rd জুন মাউন্টব্যাটেন প্ল্যান হচ্ছে, যেটা ঘটছে মাঝে। 4th জুলাই ব্রিটিশ পার্লামেন্টে এই মাউন্টব্যাটেন প্ল্যানকে করা হচ্ছে, প্লেস করা হচ্ছে, এবং 18 জুলাই এটা রয়্যাল অ্যাসেন্ট পাচ্ছে, অর্থাৎ ব্রিটিশ মোনার্ক এটাতে সাইন করছে। 22শে জুলাই কি, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ন্যাশনাল ফ্ল্যাগকে অ্যাডপ্ট করলো। পিঙ্গালি ভেঙ্কাইয়া যে ন্যাশনাল ফ্ল্যাগ তৈরি করেছিলেন, যার অনুপাত হচ্ছে 3:2, যার উপর দিকে গেরুয়া রং, মিডিলে সাদা রং এবং নিচে সবুজ রং থাকবে, এবং এই সাদার মাঝে একটা হুইল থাকবে, যেটাতে 24টা থাকবে, মানে ওই স্পাইক থাকবে। ওকে, তো সেই ন্যাশনাল ফ্ল্যাগকে অ্যাডপ্ট করা হলো। 26শে জুলাই মানে 26শে জুলাই কি বলছে, সেপারেট কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফর পাকিস্তান, মানে যেটার ঘোষণা করা হয়েছিল 3 তারিখে, মানে 3rd জুনে, সেটা অফিসিয়ালি আসছে মানে পাকিস্তানের জন্য। আর 15 তারিখে জানো যে দুটো ডোমিনিয়ন তৈরি হয়েছে, যদিও 14 তারিখে পাকিস্তানেরটা তৈরি হয়েছিল। আর 29শে আগস্ট হচ্ছে ড্রাফটিং কমিটি তৈরি হলো। ড্রাফটিং কমিটি মানে এই যে বি আর আম্বেদকরের নেতৃত্বে যে ড্রাফটিং কমিটি হয়েছিল, যাদের দায়িত্ব ছিল পুরোপুরিভাবে কনস্টিটিউশন তৈরি করার বা ড্রাফট করার, সেই ড্রাফটিং কমিটি সম্পর্কে আমাদের এবার পড়তে হবে, যারা মেন যে ড্রাফটটা যারা তৈরি করেছিল। এখানে টোটাল টাইম নেওয়া হয়েছিল, এটা 2 বছর 11 মাস 18 দিন। এদের ফার্স্ট সিটিং, এদের মানে হচ্ছে ড্রাফটিং কমিটি, এই যে 299 জন মেম্বারের মধ্যে যাদেরকে ড্রাফটিং কমিটিতে নেওয়া হয়েছিল, তাদের ফার্স্ট মিটিং হয়েছিল 30শে আগস্ট 47, এবং ড্রাফট যেটা প্রথম প্রিপেয়ার করা হয়েছিল সেটা বিএন রাও এর। ওকে, ফাইনাল ড্রাফট সেটা হচ্ছে 284 জন সাইন করেছিল। বিএন রাও হচ্ছে মানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির অ্যাডভাইজার ছিলেন। ওকে, এই যে ড্রাফটিং কমিটি, এটাতে টোটাল 7 জন মেম্বার ছিলেন। 7 জন মেম্বারের প্রত্যেকেই বিখ্যাত ছিলেন। একজন হচ্ছে বি আর আম্বেদকর, সেকেন্ড হচ্ছে এন গোপালস্বামী আয়েঙ্গার, থার্ড হচ্ছে আল্লাদি কৃষ্ণস্বামী আইয়ার, ফোর্থ কে এম মুন্সি, মিত্তার ছিলেন, তিনি শরীর খারাপের জন্য রিজাইন করলে মাধবা রাও দায়িত্ব পান। আর টি কৃষ্ণমাচারী, মানে টিটি কৃষ্ণমাচারী, পি খৈতান যখন মারা যান, তার পরিবর্তে
অফিসিয়ালি আসেন, অর্থাৎ প্রথম দিকে এই দুজন মেম্বার ছিলেন, তারা মৃত্যু বা শারীরিক অসুস্থতার কারণে সরে গেলে নতুন 2 মেম্বার আসেন। ড্রাফটিং কমিটির কাজকর্ম দেখি। ড্রাফটিং কমিটির কাজ দেখি, এটা হচ্ছে অক্টোবর মাস 47-এর কি বলছে, দ্য কমিটি বিগেন টু স্ক্রুটিনাইজ দ্য ড্রাফট। বিএন রাও যে ড্রাফটটা দিয়েছিল সেটা স্ক্রুটিনাইজ, এটা কতটা ঠিক ভুল ইত্যাদি। তারপরে ফেব্রুয়ারির 48-এর কি বলছে, দ্য কমিটি পাবলিশ দ্য ড্রাফট। বিএন রাও এর যে ড্রাফট ওটাকে বাইরে বার করলো। তারপরে একটা সেকেন্ড ড্রাফট পাবলিশ হলো 48-এর অক্টোবরে। আবার নভেম্বরে দেখো ফাইনাল ড্রাফট ওয়াজ ইন্ট্রোডিউসড বাই বি.আর. আম্বেদকর। মানে একটা এমনি ড্রাফট, মানে প্রাথমিক খসড়া করেছিলেন বিএন রাও, আর সেটাকে চেঞ্জ করে বা যা যা চেঞ্জ করতে হয় ফাইনালি যিনি করলেন তিনি বি.আর. আম্বেদকর এবং তার টিম। এবং সেটা কনস্টিটিউশনাল অ্যাসেম্বলিতে পেশ হলো এই 4 নভেম্বর থেকে 9 নভেম্বর। ফার্স্ট রিডিং এ কি হয়, কিছুই হয় না। ফার্স্ট রিডিং এ বেসিক্যালি ওই এগুলোকে সবার মধ্যে ডিস্ট্রিবিউট করা হয়, সবাইকে বলে আপনারা পড়ুন টড়ুন, কোনো আলোচনা হয় না। তারপরে যেটা সেকেন্ড রিডিং, মানে এই সময় মোটামুটি কোনটা ঠিক হবে ভুল হবে এটা নিয়ে আলোচনা হচ্ছে। আর এটা থার্ড রিডিং মানে সিম্পলি এগুলোকে, যেগুলোকে অ্যাকসেপ্ট করা হচ্ছে, আর যেগুলোকে বাদ দেওয়া হচ্ছে। তারপরে কি আছে দেখো, ইন্ডিয়ান কনস্টিটিউশন আমাদের কি হলো, ডোমিনিয়ন স্ট্যাটাস এতদিন ছিল, সেখান থেকে আমরা রিপাবলিক হব। কেন? এর আগে পর্যন্ত আমাদের নিজস্ব কনস্টিটিউশন ছিল না, এরপরে কনস্টিটিউশন হবে, মানে 26শে জানুয়ারি 1950-এর পরে। তো এটা 24 ভুল লেখা আছে। 26শে নভেম্বর 1949-এ কনস্টিটিউশনকে অ্যাডপ্ট এবং এনঅ্যাক্ট করা হলো। মনে থাকে যেন, অ্যাডপ্ট এবং এনঅ্যাক্ট করা হলো, এই দুটো শব্দই পরীক্ষার জন্য থাকবে। একটি থাকলেও একই ডেট হবে। আর যদি এনফোর্স শব্দটা থাকে তাহলে হচ্ছে 26শে জানুয়ারি, কারণ প্রিয়াম্বেলে তেমনই লেখা আছে 26শে নভেম্বর এনঅ্যাক্ট, অ্যাডপ্ট এবং এনঅ্যাক্ট। 24শে জানুয়ারি কি হচ্ছে দেখো, মেম্বাররা সাইন করেছে কনস্টিটিউশন, এটা হবে। এছাড়া ন্যাশনাল অ্যানথেম কে অ্যাডপ্ট করা হয়েছে, ন্যাশনাল সং কে অ্যাডপ্ট করা। ন্যাশনাল অ্যানথেম মানে হচ্ছে জনগণ মন, আর যেটি 1911 সালে প্রথম ক্যালকাটা কংগ্রেসে গাওয়া হয়েছিল। আর ন্যাশনাল সং মানে হচ্ছে বন্দে মাতরম, যেটি 1875 সালে লেখা হয় আলাদা করে, এবং 1882 সালে যখন আনন্দমঠ উপন্যাসটি প্রকাশিত হয় তখন তার সাথে এটি এর মধ্যে ছিল। এবং 1896 সালে ক্যালকাটা কংগ্রেসে প্রথম আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর এই গানটি গেয়েছিলেন, বন্দে মাতরম। ওকে, এই কোশ্চেন গুলো যেন মনে থাকে। 26শে জানুয়ারিতে কি হচ্ছে, এনঅ্যাক্টমেন্ট। এই এনঅ্যাক্টমেন্ট শব্দটা এখান থেকে উড়িয়ে দাও, এটা ঠিক হবে না, এর বদলে এনফোর্স করো। এনঅ্যাক্ট হচ্ছে এখানে, ঠিক আছে। ওকে, তারপরে আছে আমাদের 27শে এপ্রিল 1952। কি হচ্ছে দেখো, 26শে জানুয়ারি থেকে ভারতবর্ষ একটি রিপাবলিক, এবং 26শে জানুয়ারি মানে এই 24শে জানুয়ারির পর থেকে 26শে জানুয়ারি যে ডেটটা শুরু হচ্ছে, সেই 26শে জানুয়ারি থেকে ভারতবর্ষের যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সেটি থাকবে না, এর পরিবর্তে একটি প্রভিশনাল পার্লামেন্ট থাকবে। ওকে, এবং এই 26শে জানুয়ারি থেকে 52 সালের এই 17ই এপ্রিল পর্যন্ত যেটি ছিল সেটি হচ্ছে প্রভিশনাল পার্লামেন্ট। ওকে, এবং এই সালের অর্থাৎ এর আগের বছর 51 সালের ওই অক্টোবর নভেম্বর থেকে ভোট হওয়া শুরু হয়, এবং সেই ভোট গ্রহণ হয় পরের বছরের মে পর্যন্ত, এই মে বলছি মার্চ পর্যন্ত, ফার্স্ট যে জেনারেল অ্যাসেম্বলি হয়েছিল। এবং তার ফলে কি হয়, বিভিন্ন এমএলএ, বিভিন্ন রাজ্যে ভোট হয়েছিল, বিধানসভা গঠিত হয়, লোকসভা গঠিত হয়, এবং এই যে বিধায়ক যারা ছিল তাদের থেকে নির্বাচন করে, মানে তাদের ভোটাভুটি দ্বারা আবার রাজ্যসভার সদস্য নির্বাচিত হয়, মানে তাহলে রাজ্যসভাও ঠিক হয়ে গেল। এবং রাজ্যসভা, লোকসভা এবং বিধানসভা মিলে পরবর্তীকালে রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে। মানে এর আগে পর্যন্ত যে রাষ্ট্রপতি ছিলেন অর্থাৎ রাজেন্দ্র প্রসাদ ছিলেন, তিনিও নমিনেটেড রাষ্ট্রপতি ছিলেন, ইলেক্টেড নয়। যেমন নমিনেটেড প্রাইম মিনিস্টার ছিলেন নেহেরু। ওকে, তো ফার্স্ট ইলেক্টেড পার্লামেন্ট, এখান থেকে দুটো হাউস হচ্ছে, এর আগে দুটো হাউস ছিল না। ঠিক আছে, এর আগে একটাই হাউস ছিল, সেটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যতদিন ছিল ততদিন 24শে জানুয়ারি পর্যন্ত। আবার এই 17ই এপ্রিল পর্যন্ত যেটা ছিল 52 সালে, সেটি প্রভিশনাল পার্লামেন্ট ছিল, একটা হাউস ছিল, এরপরে দুটো হাউস হয়। আচ্ছা, ফার্স্ট আমাদের যে লোকসভা, তার যিনি স্পিকার হয়েছিলেন তার নাম হচ্ছে জি.ভি. মাভালাঙ্কার। অর্থাৎ এর আগে লোকসভা কনসেপ্টটা ছিল না, যা ছিল একটি প্রভিশনাল পার্লামেন্ট। ওকে, এবং একটি হাউস বিশিষ্ট, দ্বিকক্ষ নয়। ওকে, নেক্সট হচ্ছে কি কি কমিটি, প্রচুর কমিটি তৈরি হয়েছিল বিভিন্ন কাজের জন্য।
তো এখানে প্রায় 22টা কমিটি ছিল। দেখো চেয়ারম্যান, বিভিন্ন কমিটির কারা চেয়ারম্যান ছিলেন, এই যে ভদ্রলোকের নাম আ দেখে তোমরা বুঝতে পারছো আশা করি। স্টিয়ারিং কমিটি, রুল অফ প্রসিডিওর কমিটি, ফিন্যান্স, এগুলো হচ্ছে রাজেন্দ্র প্রসাদ এই কমিটিগুলো ছিলেন। অ্যাডহক কমিটি অন দ্য ন্যাশনাল ফ্ল্যাগ। ড্রাফটিং কমিটি ডেফিনিটলি বি.আর. আম্বেদকর। আমাদের জওহরলাল নেহেরু ছিলেন ইউনিয়ন পাওয়ার শ্রম কমিটি, যেগুলো তো, আর আমাদের বল্লভভাই প্যাটেল ছিলেন এই কমিটিগুলোর সদস্য, মানে সদস্য বলছি প্রধান। এবং উনি একটি কমিটির প্রধান ছিলেন, যে কমিটিটার নাম হচ্ছে অ্যাডভাইসারি কমিটি অন ফান্ডামেন্টাল রাইটস, মাইনরিটিস অ্যান্ড ট্রাইবাল অ্যান্ড এক্সক্লুডেড এরিয়াস। এটার দুটো সাব কমিটি ছিল, ফান্ডামেন্টাল রাইটস এর উপরে জে.বি. কৃপালিনী, মাইনরিটিস এর উপরে এস.সি. মুখার্জি।